global disaster for the last 50 years in perfect sequence. কখনো কি ভেবেছো যদি ভবিষ্যতের সবচেয়ে বড় দুর্ঘটনাগুলো আগে থেকেই জানতে পারতে, তাহলে তুমি কি করতে? একটা সাধারণ স্কুল, একটা অদ্ভুত টাইম ক্যাপসুল আর একটা চিঠি যার প্রত্যেকটা সংখ্যায় লেখা আছে ভবিষ্যতের সব ভয়ঙ্কর সত্য। আজ আমরা আলোচনা করব 2009 সালে মুক্তিপ্রাপ্ত নিকোলাস কেজ অভিনীত নোয়িং সিনেমাটি নিয়ে, যেখানে একটি সাধারণ কাগজেই লেখা আছে ঠিক কবে আমাদের এই পৃথিবীটা ধ্বংস হতে চলেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব, এবং তারপরেই খুলে যাবে এক মহাজাগতিক স্বর্গের দরজা। কিন্তু প্রশ্ন একটাই, প্রথমে মানুষ কি নিজেদের এই ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবে? চলো তাহলে সেটাই জানা যাক। উইলিয়াম ডজ এলিমেন্টারি স্কুল, 1959 সালের এক রোদ ঝলমলে সকাল। আমরা দেখি প্রচুর বাচ্চা স্কুলের সামনে খেলা করছে, তবে তাদেরই মধ্যে এক মেয়ে লুসিন্ডা সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কানে যেন কেউ ফিস ফিস করে কী সব বলে চলেছে, যা শুধু সেই শুনতে পাচ্ছে। এদিকে স্কুল টিচার মিস টাইলার সবাইকে ভেতরে যেতে বলেন। লুসিন্ডাকেও পিছন থেকে বারবার ডাকেন, কিন্তু অনেকবার ডাকলেও লুসিন্ডা তখনও স্থিরভাবে সূর্যের দিকেই তাকিয়েছিল। এরপর তারা সবাই ক্লাসরুমে চলে আসে। মিস টাইলার ছাত্রছাত্রীদের জানান যে আগামীকাল থেকে তোমাদের স্কুলের প্রথম দিন শুরু হবে, তাই আজকে আমরা একটা বিশেষ অ্যাক্টিভিটি করব। তোমাদের প্রত্যেকের মনেই তো কিছু স্বপ্ন বা ইচ্ছে আছে, যে বড় হয়ে তোমরা কি হতে চাও বা ভবিষ্যৎ সম্পর্কে তোমরা কি ভাবো। এবারে তোমরা একটি কাগজে সেই স্বপ্ন বা ভবিষ্যৎ নিয়ে কিছু ছবি আঁকো। তারপর তোমাদের ওই আঁকা ছবিগুলোকে এই টাইম ক্যাপসুল নামক সিলিন্ডারের মধ্যে রেখে দেওয়া হবে। এরপর এটিকে আজ থেকে প্রায় 50 বছর পর খোলা হবে। এরপর মিস টাইলার সকলকে নিজ নিজ চিত্র অঙ্কন করতে বলে দেন। আঁকা হয়ে যাওয়ার পর সমস্ত চিত্রগুলো যখন মিস টাইলার সংগ্রহ করছিলেন, তখন লুসিন্ডার কাছে এসে তিনি দেখেন সে পেজের মধ্যে অদ্ভুত কিছু নাম্বার লিখে চলেছে। মিস টাইলার বলেন, আরে লুসিন্ডা, তোমায় তো একটা ছবি আঁকার কথা বলা হয়েছিল, তবে তুমি এমন অদ্ভুত নাম্বার লিখে যাচ্ছ কেন? কিন্তু লুসিন্ডা কোনো উত্তর না দেওয়ায় মিস টাইলার তার কাছ থেকে পেজটা নিয়ে নেন। এরপর স্কুলের প্রিন্সিপাল কিছু বক্তব্য দেন এবং একটু ছোটোখাটো সেলিব্রেশনের মাধ্যমে সেই টাইম ক্যাপসুলটিকে স্কুলের সামনেই মাটির নিচে রেখে দেওয়া হয়। আর ঢাকনার উপরেই লেখা ছিল 1959 সালে এটিকে মাটির নিচে রাখা হচ্ছে এবং এটিকে খোলা হবে আজ থেকে 50 বছর পর, অর্থাৎ 2009 সালে। আমরা লুসিন্ডাকেও একটা বেলুন হাতে সকলের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখি। তখনও সে সেই অদ্ভুত শব্দগুলো শুনতে পাচ্ছিল। সেলিব্রেশন শেষ হওয়ার পর সমস্ত ছাত্রছাত্রী বাড়ি চলে যায়, কিন্তু লুসিন্ডাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে তার বাড়ির লোক চিন্তিত হয়ে পড়ে, সাথে স্কুল কর্তৃপক্ষ লুসিন্ডাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর মিস টাইলার খুঁজতে খুঁজতে একটি রুমের মধ্যে লুসিন্ডাকে দেখতে পান। তিনি দেখেন লুসিন্ডার দরজার পিছনে আবারও সেই সমস্ত নাম্বার লিখে চলেছে তার নখ দিয়ে, আর তার হাতও রক্তাক্ত হয়ে গেছে। এই ঘটনার পর দৃশ্য বদলে বর্তমান সময়ে চলে আসে, মানে 50 বছর পর 2009 সালে। এখানে আমরা পরিচিত হই এক পরিবারের সঙ্গে। ইনি হলেন আমাদের গল্পের প্রধান চরিত্র জন। তিনি পেশায় একজন মহাকাশবিদ এবং কলেজের প্রফেসরও। কেলেব তার একমাত্র ছেলে। কয়েক বছর আগেই জনের স্ত্রী একটি দুর্ঘটনায় মারা গেছেন। সেই থেকেই কেলেব মানসিকভাবে একটু একা হয়ে পড়েছে। একটু পর আমরা দেখি কেলেব মন খারাপ করে রাতের খাবার না খেয়েই তার রুমে চলে যায়। তার রুমে এসে জন বলে, কাল তোমার স্কুল আছে, তাই বেশিক্ষণ টিভি দেখো না। কিন্তু কেলেব উত্তর দেয়, কাল তো সেই 50 বছর পূর্তি উপলক্ষে টাইম ক্যাপসুলটা বার করার কথা, তাই কাল কোনো ক্লাস নেই। পরদিন সকালে জনকে আমরা কলেজে পড়াতে দেখি। সেখানে তিনি ছাত্রদের জানাচ্ছিলেন যে পৃথিবী এবং সূর্যের দূরত্ব এবং তাদের অবস্থান কতটা সঠিক বলেই পৃথিবীতে আজ প্রাণের অস্তিত্ব রয়েছে। আজ যদি সূর্যটা একটু দূরে বা একটু কাছে হতো, তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব একদমই থাকতো না। ক্লাস শেষে জনের সঙ্গে তার বন্ধু ফিল কথা বলতে আসে। ফিল চাইছিল জন যেন পুরানো সব কিছু ভুলে গিয়ে আবারও বিয়ে করে এবং এক নতুন জীবন শুরু করে, কিন্তু জন তাতে রাজি হতে চায় না। এমন সময় হঠাৎই তার মনে পড়ে যে আজ তার ছেলের স্কুলে সেই 50 বছর পূর্তি উপলক্ষে সেরিমনিটা রয়েছে। তখনই সে দ্রুত সেখান থেকে কেলেবের স্কুলে চলে যায়। সেখানে আমরা দেখি টাইম ক্যাপসুলটি বের করার জন্য স্কুলের সেই পুরানো শিক্ষিকা মিস টাইলার সেখানে এসেছেন। তিনি এখন ভীষণ বৃদ্ধা হয়ে গেছেন। ফাইনালি সেই টাইম ক্যাপসুলটি মাটির নিচ থেকে বের করা হয়। এরপর তার মধ্যে থাকা চিত্রগুলো সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ঘটনাচক্রে কেলেবের হাতে আসে লুসিন্ডার সেই অদ্ভুত নাম্বার লেখা কাগজটি। তবে কেলেব যখন সেই কাগজটি সবার থেকে একটু দূরে গিয়ে দেখছিল, তখনই সে লক্ষ্য করে দূরে বাগানের দিকে একজন লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপরেই লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখন থেকেই কেলেবও তার কানে সেই ফিস ফিস করে শব্দগুলো শুনতে শুরু করে, ঠিক যেমন লুসিন্ডা শুনতে পেত। সেদিন রাতে আমরা কেলেবকে দেখি সে তার মায়ের পুরানো ভিডিও ক্লিপগুলো দেখছে
এবং মন খারাপ করে শুয়ে আছে। এটা দেখে জনের খুব খারাপ লাগে এবং সেই রাতে জন একটু ড্রিঙ্কও করে। একটু বাদেই কেলেবের আনা সেই অদ্ভুত নাম্বার লেখা কাগজটির ওপর জন তার ড্রিঙ্কের গ্লাসটি রাখে। নাম্বারগুলো দেখে জনের মনে একটু কৌতূহল জাগে এবং সে রাফলি বোর্ডে একটু কষে দেখছিল যে এর মধ্যে কোনো পাজল আছে কিনা বা এর মধ্যে কোনো সিক্রেট মেসেজ লুকিয়ে আছে কিনা। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে নাম্বারগুলো হলো এক একটা তারিখ। তখন সে দেখতে পায় সেই ডেটে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল এবং তাতে অনেক লোক মারাও গিয়েছিল। এরপর সে কাগজ থেকে সমস্ত নাম্বার একটি বোর্ডে লিখতে শুরু করে এবং প্রত্যেকটি ডেট চিহ্নিত করে করে কম্পিউটারে সার্চ করে দেখে। সে লক্ষ্য করে যে প্রত্যেকটা ডেটেই কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে শত শত মানুষ মারা গিয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যে দিন টাইম ক্যাপসুলটি মাটির নিচে রাখা হয়েছিল তারপর থেকেই 2009 পর্যন্ত যত দুর্ঘটনা ঘটেছে সেখানে সেই তারিখগুলোই লেখা আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই মেয়েটি কিভাবে জানলো যে ভবিষ্যতে কোন দিনে কি কি ঘটতে চলেছে? সেটা না হয় ঠিক আছে, জন কিছুক্ষণের জন্য ভাবলো হয়তো কেউ মজা করে টাইম ক্যাপসুলে এখনকার সময়েরই এই কাগজটি রেখে দিয়েছে। কিন্তু যখন সে দেখল সেই কাগজে আগামী দিনেরও কিছু তারিখ লেখা আছে, তখন সে একটু ভয় পেয়ে যায়। পরদিন সকালে জন তার সেই বন্ধু ফিলের কাছে আসে। ফিল ছিল একজন নামকরা কসমোলজিস্ট। জন ফিলকে সমস্ত ব্যাপারটা খুলে বলে এবং জন এটাও বলে যে এই নাম্বারের হিসেব অনুযায়ী আগামীকালের ডেটটাও এখানে লেখা আছে এবং বলা হয়েছে কালকে 81 জনের মৃত্যু হবে। কিন্তু ফিল কিছুতেই তার কথা বিশ্বাস করতে চায় না। সে বলে, তোমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তোমার মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে, তাই তুমি আজ তোমার ছেলের স্কুল থেকে পাওয়া এই সামান্য পেজের নাম্বারগুলো নিয়ে আমার কাছে এসেছো। তখনই ফিল জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তাহলে এই ডেটগুলোর মাঝখানে মাঝখানে নাম্বারগুলোর অর্থ কী? জন বলে, আমি নিজেও জানি না, আমি এখনও ভালো করে স্টাডি করে দেখতেই পারিনি, শুধু সন্দেহ হলো তাই তোমার কাছে এসেছি। কিন্তু এরপরও ফিল তার উপর কোনো বিশ্বাস করে না। এবারে জন স্কুলের সেই পুরানো টিচার মিস টাইলারের বাড়িতে যান। আসলে জন সঠিকভাবে কনফার্ম হতে চাইছিলেন যে এই চিঠিটা সত্যিই আজ থেকে 50 বছর আগে টাইম ক্যাপসুলে রাখা হয়েছিল কিনা। জন মিস টাইলারের কাছ থেকে জানতে পারেন যে সত্যিই এই হ্যান্ডরাইটিংটা লুসিন্ডার এবং তার পরিষ্কার মনে আছে যে লুসিন্ডা সেদিন কেমন অদ্ভুত আচরণ করছিল। এটা শোনার পর জন মিস টাইলারের কাছে জানতে চায় যে লুসিন্ডার ঠিকানাটা কি পাওয়া যাবে। কিন্তু মিস টাইলার জানান, আমি দুঃখিত, কয়েক বছর আগেই লুসিন্ডা মারা গেছে। পরের দৃশ্যে আমরা দেখি কেলেব তার বাড়ির সামনে খেলা করছিল এবং জন লুসিন্ডার ব্যাপারে খোঁজ খবর নিতে ফোনে কার সঙ্গে যেন ব্যস্ত ছিল। তখনই একটি গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামে এবং কেলেবের আবারও সেই অদ্ভুত শব্দগুলো কানে বাজতে থাকে। একটু পরেই নিজের অজান্তেই কেলেব সেই গাড়ির সামনে যাওয়ায় তাকে একটি কালো পাথর সেই অচেনা ব্যক্তিটা দেয়, যেটা জন দূর থেকে দেখতে পায়। দ্রুত দৌড়ে এসে জন জিজ্ঞাসা করে, ওরা কারা ছিল? কেলেব বলে, গাড়িতে দুটো ছেলে ছিল আর তারা এই কালো পাথরটা আমার হাতে দিয়ে গেল, কিন্তু তারা কোনো কথা বলেনি। এর একটু পরেই তার সাথে দেখা করতে আসে তার বোন গ্রেস। সে আসলে একটু খোঁজ খবর নিতে এসেছে যে তার দাদা এবং ভাইপো কেমন আছে। আসলে গ্রেস চাইতো যেহেতু কেলেবের মা মারা গিয়েছে তাই কেলেব তার কাছেই থাকুক। কিন্তু জন তার বাবাকে একদমই পছন্দ করতো না, কারণ তার বাবা ছিলেন একজন চার্চের পাদ্রী। এদিকে জন তো ভগবানে বিশ্বাসই করে না, সেই জন্য একজন পাদ্রির ছেলে হওয়ায় সে ভীষণ অখুশি থাকতো এবং তার ছেলেকে তাদের কাছে যেতেও দিত না। জন সেদিন রাত 12টার পর থেকেই সমস্ত নিউজ চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল যে বড় কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, কিন্তু তেমন কোনো নিউজ না দেখতে পাওয়ায় সে শুয়ে পড়ে। পরদিন যখন সে তার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য বের হয়, মাঝপথে অতিরিক্ত জ্যামের কারণে আটকে পড়ে। তখনই সে এক আফসোস থেকেই তার বন্ধু ফিলকে ফোন করে জানায় যে আমার হয়তো কোথাও ভুল ছিল, আমার ওই কাগজের নাম্বারগুলোর ওপর এত বেশি বিশ্বাস করা উচিত হয়নি, তার জন্য আমি সরি। তখনই জন তার গাড়ির স্ক্রিনের ল্যাটিটিউড এবং লংটিটিউড অর্থাৎ দ্রাঘিমারেখা এবং অক্ষরেখার যে স্থান নির্ণয়কারী সংখ্যা সেটা দেখতে পায়। তখনই জন আন্দাজ করে যে কাগজের তারিখগুলোর পাশাপাশি যে এলোমেলো সংখ্যাগুলো লেখা ছিল সেগুলো তাহলে এই দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের সংখ্যা, অর্থাৎ তারিখের পাশাপাশি কোন স্থানে দুর্ঘটনা ঘটবে সেটাও বলা আছে। এরপর জন ঝটপট করে সেই কাগজগুলো দেখতে পায় আজকের দিনে 81 জন তো মারা যাবেই এবং যে জায়গায় দুর্ঘটনাটা হবে, যেখানে সে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই জায়গার লোকেশান। তৎক্ষণাৎ জন গাড়ি থেকে নেমে বাইরের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে যে এখানে আবার কিভাবে দুর্ঘটনা হবে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। একটি যাত্রীবাহী এরোপ্লেন ঠিক ওই লোকেশানে এসে ক্র্যাশ করে এবং মুহূর্তের মধ্যে পুরো এরোপ্লেনটাতে আগুন লেগে যায়। এই পরিস্থিতি দেখে জন যতটুকু পারছিল সেই মানুষজনদেরকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু যা ঘটার সে তো ঘটেই গেল। তারপর জন বাড়ি ফিরে নিউজ চ্যানেল দেখে এবং দেখতে পায় প্লেন ক্র্যাশে ঠিক ওই 81 জনেরই মৃত্যু হয়েছে, যেমনটা ওই কাগজে লেখা ছিল। তখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে কাগজে লেখা সমস্ত তারিখ এবং তার স্থানগুলো সম্পূর্ণ সত্যি ছিল
সেদিন রাতে তার বন্ধু ফিল নিজেই তার কাছে আসে। এবার ফিল তো সমস্ত বিষয়টা নিজেই বিশ্বাস করতে শুরু করেছে। ফিল বলে, এটা আমি আগে ভাবিনি কেন, যে প্রত্যেকটা তারিখের পাশাপাশি কতজনের মৃত্যু হবে এবং কোন স্থানে ঘটবে এগুলোই সেখানে লেখা ছিল। এদিকে জনকে আমরা দেখি এই ইনসিডেন্টের পর সে রীতিমতো ভয় পেয়ে আছে। তবে ফিল তাকে বোঝায়, তুমি এগুলো থেকে দূরে থাকো, কারণ এই ঘটনাস্থলে আজকে তোমারও মৃত্যু হতে পারত। তোমার একটা সন্তান রয়েছে, তোমার কিছু হয়ে গেলে সে অনাথ হয়ে যাবে। একটু বাদে জন বলে, কিন্তু এখনও তো ভবিষ্যতের 2টো তারিখের কথা লেখা আছে। সেদিন কি হতে চলেছে এবং কোথায় হতে চলেছে সেটা একমাত্র আমরা জানি। তাহলে আমাদের কি এভাবে হাত গুটিয়ে বসে থাকা উচিত হবে? তবে ফিল বলে, আমার মনে হয় তোমার এগুলো থেকে দূরে থাকাই ভালো। আমি হলো তো এই কাগজটা আর খুলেও দেখতাম না। এরপর ফিল সেখান থেকে চলে যায়। সেদিন রাতেও ওই অচেনা লোকটাকে জনের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি, এবং একটু পরেই কেলেবের রুমের মধ্যে সেই লোকটা ঢুকে আসে এবং কেলেবকে বলে জানালার সামনে গিয়ে দাঁড়াতে। এবং সে যা দেখতে পায় তাতে তো সে নিজেই হতবাক হয়ে পড়ে। সে দেখে সমস্ত জঙ্গলে আগুন লেগে গেছে এবং তার মধ্যে থেকে জ্বলন্ত পশু পাখি দৌড়ে বেরিয়ে আসছে, এমনকি তাদের বাড়িটাও দাউ দাউ করে আগুনে জ্বলছে। এই দৃশ্য দেখে কেলেব তো ভয়ে ভীষণ জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে জন দ্রুত দৌড়ে উপরে আসে এবং কেলেবকে বোঝায়, তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে। কিন্তু তখনই জন লক্ষ্য করে তার বাড়ির নিচে সেই অচেনা লোকটি দাঁড়িয়ে আছে এবং তার দিকেই দেখছে। এবার জন তো একটা লাঠি নিয়ে তাকে মারতে তেড়ে যায়, কিন্তু নিচে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। পরের দিন জন সেই লুসিন্ডার অ্যাড্রেসটা কোনো প্রকারে খুঁজে বার করে এবং তার বাড়ি চলে যায়। সেখানে গিয়ে দেখে এক ভদ্রমহিলা যার নাম ডায়ানা এবং তার ছোট্ট মেয়ে অ্যাবি সেই বাড়ি থেকে বেরোচ্ছে। জন তাদের ফলো করতে করতে একটা মিউজিয়াম পর্যন্ত আসে। জন সেখানে ঢুকে কেলেবকে বলে, ওই মেয়েটির সঙ্গে গিয়ে তুমি কথা বলো, সেই বাহানায় আমি যদি একটু ডায়ানার সঙ্গে কথা বলতে পারি। ফাইনালি যখন তারা একটা টেবিলে বসে দুজন কথা বলছিল, তখন জন জানায়, আমরা অজান্তে এখানে মিট করিনি, আমি জেনে বুঝেই তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আসলে আমি জানতে চাই তোমার মা লুসিন্ডার ব্যাপারে। জন ডায়ানাকে জানায়, তোমার মা যে স্কুলে পড়তো সেই স্কুলে আজ থেকে 50 বছর আগে একটা টাইম ক্যাপসুল রাখা হয়েছিল, যে ক্যাপসুলে তোমার মার লেখা একটি নাম্বার ভর্তি কাগজও ছিল, যা কয়েকদিন আগে আমার ছেলেকে দেওয়া হয়েছে। সেটা থেকে আমি ক্যালকুলেট করে জানতে পারি যে তোমার মা ওই কাগজে ভবিষ্যতের সবথেকে বড় বড় দুর্ঘটনাগুলো সম্পর্কে আগে থেকেই লিখে গিয়েছিলেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? তোমার মায়ের মধ্যে কি সত্যিই এমন কোনো পাওয়ার ছিল? এটা শোনার পর ডায়ানা আর কোনো কথা না বলে দ্রুত তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ডায়ানা জনের কাছ থেকে কিছু একটা যেন লুকাচ্ছে। যদি তুমি কিছু জানো আমাকে বলো, কারণ আগামী 2টো তারিখ এবং ঘটনা অনুযায়ী প্রথম লোকেশানে 177 জন এবং পরের বার 33 জনের মৃত্যু হবে। কিন্তু ডায়ানা কিছু না বলেই রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে জন নিজেই সেই কোঅর্ডিনেট দেখে নেটে সার্চ করছে যে পরের ঘটনাটা কোথায় ঘটতে চলেছে। তারপর সে পুলিশকে প্রথমে ইনফর্ম করে যে একটু বাদেই এই স্থানে বড় একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এরপর জন কেলেবকে তার বোনের কাছে রেখে এসে নিজেই বেরিয়ে পড়ে যদি কোনোভাবে সে একাই সেই পরিস্থিতি সামাল দিতে পারে। জন সেই স্থানে পৌঁছানোর পর দেখে সেখানে প্রচুর লোকজনের সমাগম। সে বুঝতে পারে না যে কোথায় এবং কিভাবে দুর্ঘটনাটা ঘটতে চলেছে। সে তো চারপাশটা দৌড়ে দেখে, কিন্তু কিছু না বুঝতে পেরে সেই স্থানেই একটা মেট্রো স্টেশনে গিয়ে চারিদিকটা দেখতে থাকে এবং এক ব্যক্তিকে সন্দেহও করে যে এর কাছে হয়তো কোনো বোমা থাকতে পারে যা ব্লাস্টের মাধ্যমে এই দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু আমরা দেখি যে তার সন্দেহ ভুল ছিল। সে সবাইকে সতর্ক করলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। কিছুক্ষণ বাদেই ঘটে যায় এক ভাবনার বাইরের দুর্ঘটনা। সেই মেট্রো রেলই লাইনচ্যুত হয়ে বিশাল বড় এক অ্যাক্সিডেন্ট হয় এবং এর ফলে প্রচুর লোকের মৃত্যু হয়। জন সব দিক দিয়ে চেষ্টা করেও সেই পরিস্থিতি সামাল দিতে পারল না। এবার সেদিন রাতেই কেলেবকে নিয়ে জন যখন বাড়ি ফেরে, সে দেখে ডায়ানা তার বাড়ির সামনে অপেক্ষা করছে। জন কেলেব এবং অ্যাবিকে রুমের ভিতরে যেতে বলে। এরপর ডায়ানা জনকে বলে, আমি সেদিন তোমায় এড়িয়ে গিয়েছিলাম, তার কারণ আমার মা আমাকে সব সময় ভবিষ্যতের ব্যাপারে বলতে থাকতো এবং এটাও বলতো যে আমার মৃত্যু হবে 2009 সালের 19শে অক্টোবর। তাই আমি আমার মার কথায় কোনো দিন বিশ্বাস করতাম না, কারণ কেই বা চাই বলো যে কবে তার মৃত্যু হবে সেটা জানতে। এদিকে জন বলে, আমার স্ত্রী মারা যাওয়ার কয়েক মাস পরেই এই লিস্টটা আমি হাতে পেয়েছি। যে দুর্ঘটনার কথা ওই লিস্টে লেখা আছে, আমার স্ত্রীও ওই দুর্ঘটনায় মারা যায়। এটা যদি আমি আগে পেতাম তাহলে হয়তো আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম। এখন জন এবং ডায়ানা তাদের বাচ্চাদের নিয়ে ডায়ানার মা লুসিন্ডার সেই পুরানো বাড়িতে আসে, যে সেখানে কোনো রকম কোনো ক্লু পাওয়া যায় কিনা বা এই ছোট ছোট ঘটনাগুলো কেন ঘটছে, এর মূল উদ্দেশ্যটা কী সেটা জানার জন্য। গাড়ি থেকে নেমে তারা আবারও লিস্টটা একবার দেখে। সেখানে সমস্ত নাম্বারের শেষে EE লেখা ছিল। এরপর তারা লুসিন্ডার ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় সেই রুমের দেওয়ালে
সমস্ত ঘটে যাওয়া দুর্ঘটনার চিত্র নিউজ পেপার থেকে কেটে আটকে রাখা আছে এবং তারই মাঝে এক রহস্যজনক ঈশ্বরের চিত্র রয়েছে, যেটা দেখে ডায়ানা জনকে জানায় এই ফটোটার দিকে আমার মা সব সময় তাকিয়ে থাকতো এবং এটা দেখতে দেখতেই আমার মা পাগল হয়ে গিয়েছিল। তারপর তারা প্রবেশ করে লুসিন্ডার বেডরুমে। সেখানে জন লক্ষ্য করে যে খাটের নিচে কিছু একটা লেখা আছে। এবার খাটটা দাঁড় করাতেই দেখতে পায় সমস্ত জায়গাটা জুড়ে শুধু এভরিওয়ান এমনভাবে লেখা আছে। মানে এখানে মানে লুসিন্ডা এভরিওয়ানকে বুঝিয়েছেন যে ওই লাস্ট তারিখের পর পৃথিবীর পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে, সেই জন্যই ওখানে এভরিওয়ান লেখা ছিল। অপরদিকে গাড়িতে বসে থাকা অ্যাবি এবং কেলেবকে একা পেয়ে সেই অচেনা মানুষগুলো তাদের কাছে আসে এবং তারা চাইছিল কেলেব এবং অ্যাবিকে তাদের সাথে নিয়ে যেতে। এবার কেন এই অচেনা ব্যক্তিগুলো কেলেব এবং অ্যাবির পিছু নিচ্ছে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। কিন্তু কেলেব বুদ্ধি করে গাড়ির হর্ন বাজিয়ে দেয়। এটা শুনে জন এবং ডায়ানা দ্রুত তাদের কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তারা সমস্ত ব্যাপারটা খুলে বলে। তারপর জন লক্ষ্য করে যে তাদেরই মধ্যে একজন জঙ্গলের মধ্যে পালিয়ে যাচ্ছে। এরপর জন নিজেই পিস্তলটা নিয়ে সেই ব্যক্তির পিছু করতে থাকে। একটু পরেই সেই লোকটি দাঁড়িয়ে পড়ে। এবার জন বারবার জানতে চায় তুমি কে এবং কেনই বা আমাদের পিছু নিচ্ছ, কিন্তু সেই ব্যক্তিটি কোনো উত্তর দেয় না। এরপর তার গাল থেকে এক প্রকার উজ্জ্বল আলোক রশ্মি বের করে সেখান থেকে লোকটি অদৃশ্য হয়ে যায়। তারপর তারা বাড়ি ফিরে এসে আলোচনা করে যে শুধু জন এবং কেলেবের সঙ্গেই নয়, সেই অদ্ভুত ব্যক্তিগুলো ডায়ানা এবং অ্যাবিকেও দীর্ঘদিন ধরে পিছু করে আসছে। এরপর তো ডায়ানা ভীষণভাবে ভেঙে পড়ে। সে বলে কালকের পর তো কোনো তারিখই নেই, তার মানে কালকে কি আমরা সবাই মারা যাব? জন বলে হ্যাঁ, এটাই হতে চলেছে, কারণ আজ পর্যন্ত যে যে ঘটনার কথা লেখা ছিল সবগুলো ঘটেছে। তার মানে এটাও সম্পূর্ণ সত্যি যে কাল আমরা সকলে মারা যাব। সেদিন রাতেই ঘুমানোর সময় কেলেব তার বাবাকে জিজ্ঞাসা করে যে ওই অচেনা লোকগুলোর কথা আমি আর অ্যাবি কেবলমাত্র কেন শুনতে পাই, তাহলে কি ওরা আমাদের মেরে দেবে? জন বলে না, এমনটা নয়, আর এটা আমি হতেও দেব না। পরদিন সকালে আমরা দেখি অ্যাবি নিজের অজান্তেই সেই ঐশ্বরিক চিত্রটার উপর কালার করছে। জন জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো? তারপর অ্যাবি দেখায় দেখতে পাচ্ছ এই সূর্যের রংটা কতটা গাঢ়। তখনই জন আন্দাজ করতে পারে যে পৃথিবী ধ্বংসের পেছনে হয়তো সূর্যেরই বড় কোনো কারণ থাকতে পারে। এরপর তারা সকলে চলে আসে তার সেই কসমোলজিস্ট বন্ধু ফিলের ল্যাবে। সেখানে এসে ফিল এবং জন দুজনে মিলে রিসার্চ করে দেখতে পায় যে সূর্য থেকে এক ভয়ানক সোলার ফ্লেয়ার বা সৌরঝড় পৃথিবীর দিকে দ্রুত গতিতে আসতে চলেছে। তাতে আমাদের পৃথিবীর ওজোন লেয়ার এক মুহূর্তেই নষ্ট হয়ে যাবে, যার ফলে পৃথিবীর প্রত্যেকটা জীবিত প্রাণী এবং আমাদের এই সুন্দর পৃথিবী চোখের নিমেষেই পুড়ে ছাই হয়ে যাবে। এটা জানার পর জন এবং ফিল দুজনেই পুরো স্তম্ভিত হয়ে যায় এবং জন মনে মনে বলে এটার কি মানে? আমি সমস্তটা জেনে গিয়েও যদি কিছু করতে না পারি তাহলে আমার জানার মানেটাই কি রইল? এরপর জন ফিলকে বলে যে বাড়ি যাও এবং নিজের পরিবারের সাথে যতটা সময় কাটাতে পারো কাটাও, কারণ আমাদের আর কিচ্ছু করার নেই। এদিকে আমরা দেখি ডায়ানা পুরো বিষয়টা জানতে পেরে ভীষণভাবে ভেঙে পড়েছে। সে জনকে বলে আমি কত বড় বোকা ছিলাম যে আমি আমার মায়ের কথা কোনো দিন বিশ্বাস করিনি। আমি সবসময় ভাবতাম যে আমার মা হয়তো পাগল ছিল। তারপর ডায়ানা জনকে বলে আচ্ছা আমরা যদি আন্ডারগ্রাউন্ড হয়ে যাই বা মাটির নিচে কোনো নিরাপদ স্থান খুঁজে বার করি তাহলে কি এই ধ্বংসের হাত থেকে আমরা বাঁচতে পারি? জন বলে ঠিক আছে, বাঁচি না বাঁচি আমরা চেষ্টা তো করতে পারি। এবার দ্রুত তারা সবাই বাড়ি ফিরে আসে এবং জন সবাইকে বলে দেয় যে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজনীয় জিনিস নেওয়ার তোমরা নিয়ে নাও। এবং একটু বাদেই জন নিজেই তার বাবাকে ফোন করে আর সমস্ত ঘটনার কথা জানায় যে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সুন্দর পৃথিবীটা আগুনে ছাই হয়ে যাবে। এবং এটাও বলে দেয় যে যদি সম্ভব হয় তুমি মা এবং বোন বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ডের মতন কোনো জায়গাতে যত নিচে যেতে পারো চলে যাও, কারণ আমাদের হাতে হয়তো আর বেশি সময়ও নেই। ইতিমধ্যে তাদের ফোনের কানেকশনও কেটে যায়। এবার জন কেলেবের রুমের মধ্যে এসে দেখে কেলেব নিজের অজান্তেই একটা কাগজের মধ্যে ঠিক একই রকম নাম্বার লিখে চলেছে। জন এটা দেখে বুঝতে পারে যে সেই অদ্ভুত মানুষেরা এখনও হয়তো কোনো মেসেজ আমাদের দেওয়ার চেষ্টা করছে। এরপর জন যখন আন্দাজ করতে পারে যে লাস্টের ডেটটা তো দেওয়া ছিল, কিন্তু লাস্টের ডেটের জায়গাটা যে কোথায় ঘটবে সেটা তো লেখার আগেই লুসিন্ডার কাছ থেকে মিস টাইলার পেপারটা নিয়ে নিয়েছিলেন। আর তারপর লুসিন্ডা সেই লকার রুমের দরজার পিছনে এই নাম্বারগুলো লিখেছিল। সেই জন্য তারা সকলে মিলে ওই স্কুলে যায় এবং সেখান থেকে জন ওই দরজাটা ভেঙে নিয়ে তার বাড়িতে আসে। এবং দরজাটাতে যেহেতু নতুন রং করা হয়েছিল তাই জন সেই রঙগুলোকে সরিয়ে জায়গার কোঅর্ডিনেটটা খোঁজার চেষ্টা করছিল। কিন্তু এদিকে ডায়ানা বলে তুমি এগুলো কি করছো? আমাদের এখনই বেরোতে হবে আর কোনো নিরাপদ গুহা বা আন্ডারগ্রাউন্ডে গিয়ে লুকিয়ে পড়তে হবে। কিন্তু জন জানে যে যতই আমরা আন্ডারগ্রাউন্ড হই না কেন সূর্যের এই জ্বলন্ত অগ্নিকাণ্ড থেকে আমরা কেউই বাঁচব না। তাই লাস্ট মেসেজটা লুসিন্ডা ঠিক কী দিতে চাইছিল সেটা আমাদের জানতেই হবে। এদিকে ডায়ানা অধৈর্য হয়ে কেলেব এবং অ্যাবিকে নিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে আসে। এবার জন সেই দরজাটার ওপর থেকে নতুন রং তুলে ফেলে,
ফাইনালি সেই জায়গার কোঅর্ডিনেটস অর্থাৎ কোন স্থানের কথা নির্দেশ করা হয়েছে সেটা জন খুঁজে বার করে ফেলে। ওদিকে আগেই তো ডায়ানা বাচ্চাদেরকে নিয়ে অন্য রাস্তা ধরে চলে গেছে। এবার জন আর কোনো উপায় না পেয়ে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু দুজন দুজনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও ফোনের কোনো সিগন্যাল পায় না। এবার ফোন করার জন্য ডায়ানা একটা পেট্রোল পাম্পে এসে থামে এবং সেখানেই ডায়ানা জনকে ফোন করে জানায় যে আমরা এই জায়গায় রয়েছি, এবং ডায়ানা কেলেবকে বলে, যাও তুমি গাড়ির মধ্যে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। এদিকে জন ডায়ানাকে জানায়, আমি সেই লোকেশনটা জেনে গেছি, লোকেশনটা হলো তোমার মায়ের পুরানো বাড়ি, আমাদের ওখানেই যেতে হবে। ডায়ানা তো প্রথমে রাজি হতে চায় না, সে বলে, তুমি চাও দুর্ঘটনাটা যেখানে ঘটবে সেখানে আমরা যাই, আমাদের তো কোনো গুহার মধ্যে চলে যেতে হবে। জন বলে, না, কোনো গুহা, কোনো আন্ডারগ্রাউন্ড আমাদের বাঁচাতে পারবে না, তাই আমাদের ওখানেই যেতে হবে। তত মুহূর্তে আমরা লক্ষ্য করি যে সেই অচেনা মানুষগুলো কেলেব এবং অ্যাবিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার ডায়ানা সেটা দেখতে পেয়ে তাদের পিছু নিতে থাকে, কিন্তু ডায়ানা তাদের থেকে অনেকটা পিছিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর যেমনটা তার ভাগ্যে লেখা ছিল এবং তার মাও জানিয়েছিল, সেই 19 অক্টোবরের দিনেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ডায়ানার মৃত্যু হয়। পরের দৃশ্যে আমরা দেখি জন ডায়ানার সেই অ্যাক্সিডেন্ট স্পটে এসে পৌঁছেছে এবং দেখে সেখানেই তাকে শেষবারের মতো বাঁচানোর চেষ্টা চলছে, কিন্তু তাতেও কোনো ফল হয় না। এরপর জন তাকে বিদায় জানিয়ে দ্রুত ডায়ানার মায়ের পুরানো বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে জঙ্গলের ভেতর দিকে একটি গাড়ির চাকার ছাপ চলে যেতে দেখে। ওই চিহ্ন ধরে যেতে যেতেই জন সেই স্থানে পৌঁছায় যেখানে সেই গাড়িটা দাঁড়িয়েছিল। একটু বাদেই জন যখন সেই অদ্ভুত লোকগুলোকে দেখতে পায়, তার পিস্তল বাড়িয়ে বলে যে আমার ছেলে এবং অ্যাবি কোথায়। লোকটি কোনো উত্তর দেয় না। তখনই জঙ্গলের ভেতর থেকে অ্যাবি এবং কেলেব বেরিয়ে আসে। জন জিজ্ঞাসা করে, এরা তোমাদের কিছু করেনি তো? তখন কেলেব জনকে জানায়, এই অদ্ভুত মানুষগুলো দীর্ঘদিন ধরে আমাদের দুজনকে রক্ষা করছে এবং এই ধ্বংসের হাত থেকে আমাদের বাঁচানোর সমস্ত ব্যবস্থা করে ফেলেছে, আর এরা খুব ভালো মানুষ। তখন জন কৌতূহলবশত তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা আসলে কারা এবং তোমাদের উদ্দেশ্যটাই বা কী? তখন জন আকাশের ওপর থেকে একটা স্পেসশিপ নামতে থাকে। ওই অদ্ভুত মানুষগুলো আসলে ছিল ঈশ্বরের দূত এবং তারা আগে থেকেই জানতো যে এই বড় বড় দুর্ঘটনার পর আজকের দিনেই পৃথিবী ধ্বংস হতে চলেছে। তাই তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ছোট্ট শিশুদেরকে এই ধ্বংসর হাত থেকে বাঁচিয়ে নতুন এক জগতে নিয়ে যাওয়া। একটু বাদেই কেলেব তার বাবাকে জানায় যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে যাতে আমাদের এই মানব জাতি আবারও কোনো নতুন জগতে বিস্তার লাভ করতে পারে, তাই আমাদের যেতেই হবে। এরপর জন নিজের দুঃখ কষ্ট চেপে রেখে তার সন্তানকে বিদায় দেয়, কারণ সেই ঈশ্বরের দূতরা যাদেরকে বাছাই করেছে একমাত্র তারাই তাদের সঙ্গে যেতে পারবে, আর অন্য কেউ নয়। এরপর তারা কেলেব এবং অ্যাবিকে নিয়ে স্পেস শিপে চেপে সেখান থেকে রওনা দেয় এবং আমরা এটাও দেখতে পাই এরকমই পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বাছাই করা শিশুদেরকে আরও সমস্ত স্পেস শিপে করে নিয়ে তারা পৃথিবী ছেড়ে অন্য জগতের উদ্দেশ্যে চলে যায়। এবং পর মুহূর্তেই আমরা দেখতে পাই সূর্যের সেই অগ্নিকাণ্ডের প্রভাবে সমস্ত শহর, সমস্ত মানবজাতি এবং আমাদের এই সুন্দর পৃথিবী মুহূর্তের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ঝলসে ছাই হয়ে যায়। এবং অপরদিকে আমরা লক্ষ্য করি সেই ঐশ্বরিক দূতেরা কেলেব এবং অ্যাবিকে স্বর্গতুল্য এক নতুন গ্রহের মধ্যে ছেড়ে দিয়ে যায়, যাতে আমাদের এই মানবজাতি এক নতুন রূপে বিস্তার লাভ করতে পারে। এবং এখানেই এই সুন্দর গল্পটির সমাপ্তি ঘটে।